সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ওকে। সবাই কেমন আছেন আপনারা? হ্যালো। স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, সবাই ভালো আছি স্যার। আপনি কেমন আছেন স্যার? এই তো ভাই আছি মোটামুটি ভগবানের আশীর্বাদে। সে তো কেমন আছে এখন? সে তো তো আসলে দুর্ভাগা মানুষ, কখন ভালো আর কখন মন্দ আমি নিজেই বুঝি না। আছে মোটামুটি আর কি। যাক। তো আমরা লাস্ট ক্লাসে হচ্ছে কি বলে যে অ্যাডভার্ব ক্লজ শেষ করে ফেলছিলাম, তাই না? ইয়েস জি স্যার। স্যার। তো আজকে আমরা শুরু করব হচ্ছে কি ক্লজ, আজকে আমরা শুরু করব হলো নাউন ক্লজ, and that will be the end of discussion regarding clause। ঠিক আছে, তো দেখেন নাউন ক্লজটা খুবই ইজি একটা টপিক। নাউন ক্লজটা শেষ করার পর আমরা একটা ওভারঅল লেকচার রাখবো, যেখানে হচ্ছে ক্লজকে সামনে রেখে পত্রিকা কিভাবে পড়তে হয় এটা আমরা দেখবো। ঠিক আছে, এই যে ইফ ইট ইজ রিয়েলি ইফেক্টিভ, নাকি সুমন ভাই খালি আমাকে লগে ফার বলতে চাওয়াবাজি করে গেল। ঠিক আছে, এটা আমরা প্রমাণ চাই। ঠিক আছে, and we will see if it really works। তো দেখেন, আহ আমরা যেভাবে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডভার্ব ক্লজ পড়েছিলাম, ঠিক সেভাবেই আমরা নাউন ক্লজটাও পড়বো। তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ কল্ড নাউন ক্লজ, আপনি কি বলবেন বলেন তো বুদ্ধি করে। হ্যালো, যদি জিজ্ঞেস করা হয় নাউন ক্লজ কাকে বলে, কি করবেন বলেন। দাদা, যে ক্লজটি নামবাচক কোনো কিছুকে বিশেষায়িত করে তাকে যেই নাউন ক্লজ বলা ক্লজটি যায়। বাক্যে নাউন হিসেবে ব্যবহার করা হয়, সাধারণভাবে বলতে গেলে আমরা বলবো যে নাউন ক্লজ হচ্ছে গিয়ে কি, আমরা বলবো ইট ইজ এ টাইপ অফ ক্লজ ইউজড অ্যাজ এ নাউন ইন এ ইন এ সেন্টেন্স। এটা হলো এক প্রকার কি ক্লজ, যেটা বাক্যে কি আসলে একেবারে ডিনারটা আসতে কত দেরি করে ফেলছি, তো রাতের খাবার দেরি হলে আমার এই সমস্যাটা হয়। সেটা হচ্ছে আমি সাধারণত 7:30 8টার মধ্যে আবার খাবার খেয়ে ফেলি, মানে কি বলে 8টার মধ্যে খেয়ে ফেলি, আবার পরের দিন সকাল 8টা বাজে খাই, 8:30 বাজে খাই। দ্যাট মিনস 12.5 ঘন্টা হচ্ছে আমি না খেয়ে থাকি কোনোদিন রাতেই। এখন কাহিনী হচ্ছে আজকে আমি খাইছি হইলো মাত্র এই, মা বকতেছে খায় নে খাস নাই, একটু বাইরে গিয়েছিলাম, একজন ইনভাইটেশন দিয়েছিল, তো আমার হলো এখন ঝিমানি লাগতেছে। সেই জন্য একটু আস্তে আস্তে পড়াই, আপনারাও পড়েন। ঠিক আছে, হ্যাঁ দাদা, সমস্যা নেই। ওকে। তো ইট ইজ এ টাইপ অফ ক্লজ ইউজড অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স, যা হচ্ছে আহ, আপনার এক প্রকার ক্লজ, তারা হইলো আপনার কি নাউন হিসেবে বাক্যে ব্যবহার করে। ঠিক আছে, এখন এখন ব্যাপারটা হচ্ছে যে বাক্যে তাহলে নাউন কোথায় কোথায় ব্যবহার হয় আমরা জানি। নাউন হচ্ছে কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখেন আপনি পড়েছেন অলরেডি। উই নো, আমরা জানি এ নাউন
তারা তো ব্যাটারি চার্জিং পয়েন্টে ঝামেলা করতেছে কেন? সাবজেক্টের স্থলে হ্যাঁ, দাঁড় বলতেছি। অবজেক্ট We know that a noun is used as a subject, object, complement, prepositions, object of a sentence. আমরা জানি নাউন বাক্যে কি হয়, সরাসরি বাক্যের সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, প্রিপোজিশনের অবজেক্ট এই রূপে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে নাউন ক্লজও কি হয়, অর্থাৎ এখানে এখানে বুঝতে পারে, কারণ নাউন এখানে ব্যবহার করা হয়। লিখবো therefore a noun clause can also be used. নাউন ক্লজও ব্যবহার করা যেতে পারে কি, বাক্যের এই সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট এবং প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে। মোটামুটি আমাদের ডেফিনেশন হয়ে গেল। তার মানে কি, এই যে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ পড়তে গিয়ে দেখেছিলাম যে ওরা হচ্ছে বাক্যের কোন একটা অংশকে মডিফাই করে, হ্যাঁ, কিন্তু অ্যাডভার্ব ক্লজে গিয়ে, সরি, নাউন ক্লজে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু বাক্যের কোন অংশকে মডিফাই করার কাজটা করতেছে না। নাউন ক্লজ কি করতেছে? নাউন ক্লজ সরাসরি বাক্যের বা সেন্টেন্সের একটা স্পেসিফিক পার্টের দায়িত্ব পালন করতেছে। যেমন অ্যাডজেক্টিভ ক্লজে আপনি কি দেখছেন, সে হয়তো বাক্যের সাবজেক্টে মডিফাই করতেছে, কিন্তু নাউন ক্লজে এসে আপনি আজকে কি দেখলেন যে সে হচ্ছে সরাসরি বাক্যের সাবজেক্ট হিসেবেই কাজ করতেছে। ব্যাপারটা কি বুঝতে পারলাম আমরা, পার্থক্যটা কোথায়? হ্যালো, ইয়েস স্যার, ইয়েস স্যার। তার মানে নাউন ক্লজ কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজের মতো রোল প্লে করবে না। নাউন ক্লজ বা অ্যাডভার্ব ক্লজের রোল প্লে করার ব্যাপারটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন। এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না, এটা একটা বড় বিষয়। সেকেন্ড থিং, সেকেন্ড থিং হচ্ছে কি, সেকেন্ড থিং হচ্ছে সেকেন্ড থিং হচ্ছে যে তাহলে আমরা একটু দেখি নাউন ক্লজ বাক্যে কিভাবে ব্যবহার করা হয়। যেমন ধরেন আমি মনে করেন বললাম যে ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন, মনে করেন লিখলাম, ঠিক আছে, ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। তারা করাচি পোর্টে, যদি তারা ড্রোন অ্যাটাক করে নাই, বেসিক্যালি বলতেছে যে তারা হয়তো ওই করছে, কি বলে, আইএনএস বিক্রান্ত থেকে তারা একটা আক্রমণ করছে, ঠিক আছে, মিসাইল ছুটছিল এবার। আমরা লিখলাম, আমি আপনাকে বললাম যে দোস্ত তুই কি জানোস ইন্ডিয়া যে পাকিস্তানের করাচি পোর্টে ড্রোন অ্যাটাক করছে? আপনি বললেন হ্যাঁ আমি তো এটা জানি, আই নো ইট, আমি এটা জানি, ঠিক আছে। এখন দেখেন এই যে আই নো ইট, এই বাক্যের আই হলো সাবজেক্ট, নো হলো ভার্ব, এই ইট হচ্ছে গিয়ে অবজেক্ট। এখন এই ইট দিয়ে আমি মূলত কাকে বোঝাচ্ছি, আগের পুরো বাক্যটাকে বোঝাচ্ছি যে ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক, ঠিক আছে, অন করাচি পোর্ট। তো ইট এই অবজেক্টটা পুরো একটা ক্লজ কে বোঝাচ্ছে, তাই আমি বাক্যটা এইভাবে লিখতে পারি, আই নো, এবার অবজেক্টের জায়গায় বসিয়ে দেবো যে ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। তো এখন কি হলো, অবজেক্টের জায়গাতে ইট ছিল, ইটের জায়গাতে আমি পুরো একটা ক্লজ কে বসিয়ে দিলাম। তার মানে কি হলো, রাইট নাও একটা ক্লজ এসে অবজেক্টের কাজ করতেছে, দেয়ারফর এই হলুদ পার্টটাই হয়ে যাবে একটা নাউন ক্লজ। ঠিক আছে, ঠিক আছে কিনা, ভুল আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে। আমি লিখে দিলাম যে নাউন ক্লজ অ্যাজ এন অবজেক্ট। আচ্ছা, এখন যদি এমন হতো বাক্যটা আপনি এভাবে বলছেন যে ইট ইজ নোন টু মি, হ্যাঁ আমার ব্যাপারটা জানা আছে ভাই, ইট ইজ নোন টু মি, তাহলে এখানে এই ইট দিয়ে আমি বুঝাচ্ছি কাকে,
এখানে আমি ইট দিয়েই বুঝাচ্ছি পুরো বাক্যটাকে। ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। সেক্ষেত্রে কি হবে? ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট ইজ নোন টু মি। তাহলে এখানে পুরো সাবজেক্টের অবস্থানে আমি একটা ক্লজকে বসিয়ে দিলাম। তাহলে এটাই হচ্ছে গিয়ে কি একটা নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট। নাউন ক্লজ অ্যাজ এ সাবজেক্ট। ধরতে পারছি না ব্যাপারটা? আপনি একটু বলেন তো দেখি। জি দাদা। আমরা কিন্তু ব্যাপারটা ধরতে পারছি, কোনো কঠিন কিছু না, ঠিক আছে, সহজ জিনিস। পত্র পত্রিকায় আমরা হরহামেশাই দেখে থাকি, কোনো মানে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে। এটা আমরা পত্র পত্রিকায় প্রচুর দেখছি। এখন ব্যাপারটা হইতেছে যে এই যে বসলো, এখন প্রত্যেকটা ক্লজেরই কিন্তু একটা কি থাকে, একটা ক্লজ মার্কার থাকে। সো নাউন ক্লজেরও ইটসেলফ হ্যাজ এ ক্লজ মার্কার। তবে নাউন ক্লজের ক্লজ মার্কার বসানোর ক্ষেত্রে একটা বিশাল বড় ঝামেলা আছে। কি ঝামেলা? নাউন ক্লজের ক্লজ মার্কার বসানোর সময় at first we have to look at the clause. আপনি যে নাউন ক্লজ যে ব্যবহার করলেন, সেখানে কিন্তু আপনি হুবহু বসিয়ে দেন, হ্যাঁ, যদি কোনো রকম কোনো পরিবর্তন না করেন, সেক্ষেত্রে আমরা বলবো আপ ক্লজ মার্কারটা হবে। দাদা কথা আসতেছে দাদা না। কথা কেটে কেটে আসতেছে। অর্থাৎ এই বাক্যগুলা আপাতদৃষ্টিতে রায় সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা। আমরা কি বললাম, যে যখন আপনি নাউন ক্লজটাকে কোনো প্রকার কোনো পরিবর্তন ছাড়া হুবহু বসায় দিবেন, অর্থাৎ কোনো প্রকার কোনো চেঞ্জ করার দরকার নাই, আপনি জাস্ট বসায় দিবেন, তখন আপনার কাজ হচ্ছে একটা ক্লজ মার্কার নিয়ে আসা। কারণ ক্লজ মার্কার ছাড়া সাধারণত কি হয় না, কোনো রকম কোনো ক্লজ হয় না। তো যখন আপনি কোনো চেঞ্জ ছাড়া ক্লজটাকে বসায় দিবেন নাউন ক্লজের ক্ষেত্রে, আপনার কাজ হচ্ছে এই ক্লজ মার্কার হিসেবে একটা দ্যাট কে নিয়ে আসা। ক্লজ মার্কার হিসেবে কি নিয়ে আসা? দ্যাট। তাহলে কি হবে? আই নো দ্যাট ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। একইভাবে এখানে দ্যাটটা আগে বসায় দিবেন, যে দ্যাট ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট ইজ নোন টু মি। সো নাউন ক্লজ যখন সরাসরি হুবহু বসে পড়তেছে উইদাউট এনি কাইন্ড অফ চেঞ্জ or without subtracting any part of the clause, কোনো পার্টকে বাদ না দিয়ে হুবহু বসাই দিচ্ছেন, তখন ক্লজ মার্কার হিসেবে এই দ্যাটটা ইউজ করতে হয়। এই হলো দ্যাট যুক্ত নাউন ক্লজ, ঠিক আছে। তবে তবে একটা কথা আছে, নাউন ক্লজ যখন আপনি অবজেক্ট অবস্থানে দেখবেন, তখন চাইলে যদি ক্লজটা দ্যাট যুক্ত হয়ে থাকে, আপনি দ্যাটটা বাদ দিয়ে লিখতে পারেন, ঠিক আছে। এটা শুধুমাত্র নাউন ক্লজ যদি অবজেক্ট অবস্থানে থাকে এবং ক্লজটা দ্যাট যুক্ত হয়ে থাকে, সেই ক্ষেত্রে এটাকে দ্যাটটা বাদ দিয়ে লেখা যায়, শুধুমাত্র এই ক্ষেত্রে। অন্য কোনো ক্ষেত্রেই কিন্তু এটা প্রচলিত না। শুধুমাত্র দ্যাটের ক্ষেত্রে আপনি ক্লজ মার্কারটা বাদ দিয়ে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। বুঝতে পারছি আমরা ব্যাপারটা? জি দাদা। আচ্ছা, দ্যাটের ব্যাপারটা একটু আরেকটু বলতেন। বুঝি নাই, কি বললেন ভাই? দ্যাটের ব্যাপারটা অর্থাৎ লাস্টে যেটা বলছিলেন। আমি লাস্ট লাইনটা কি বলেছি বলেন তো দেখি, আপনি রিপিট করেন দেখি, বলতে পারেন কিনা। যে হচ্ছে যদি দ্যাট থাকে তাহলে হচ্ছে যখন অবজেক্ট হিসেবে বসবে তখন সেই দ্যাটটাকে আর আমরা ইউজ করব না। হ্যাঁ, তার মানে কি মিনিং দাঁড়ালো? খুবই সিম্পল, আপনি তো বুঝেই গেছেন যে নাউন ক্লজ যদি বাক্যে অবজেক্ট অবস্থানে বসে এবং ক্লজ মার্কারটা হয় দ্যাট, সেক্ষেত্রে
ওই দ্যাট যুক্ত অবজেক্ট অবস্থানে যে ক্লজ মার্কারটা আছে সেইখানে দ্যাটটা বাদ দেওয়া যায়, অর্থাৎ দ্যাট যুক্ত যে কোনো নাউন ক্লজ অবজেক্ট অবস্থানে থাকলে সেখান থেকে দ্যাট বাদ দেওয়া যাবে। অন্য কোনো ক্ষেত্রে কোনো ক্লজ মার্কার বাদ দেওয়ার অপশন আমার নাই। শুধুমাত্র অবজেক্ট হিসেবে দ্যাট ওয়ালা একটা নাউন ক্লজ থাকলে সেই দ্যাটটা বাদ দেওয়া যায়। বুঝতে পারলাম কি? স্যার ও ঘামতেছে বুঝছো তুমি, ও ঘামতেছে বুঝছো বুঝছো, অবস্থা খারাপ, দেখ কি কোনো অবস্থা, ঠান্ডা লাগবে কিন্তু। তাহলে এটা বুঝতে পারলাম, বুঝতে পারছেন না? যিনি বুঝতে পারেন না, ক্লিয়ার? Yes, ওকে, এবার দেখেন একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই নাউন ক্লজ শুধু দ্যাট যুক্ত হয় তা না, দ্যাট ছাড়াও অনেক কিছু হইতে পারে। ঠিক আছে, কিরকম? ধরেন আপনি এই বাক্যটাই নিলেন যে আই নো দ্যাট ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। আমি যদি বলি আমি জানি কে করাচি পোর্টে হামলা করেছে, এবার কে বলতে গিয়ে কিন্তু আমি ইন্ডিয়া বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু কি হবে? হু। আই নো হু হ্যাজ, ঠিক আছে, হু হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যাঁ, yes স্যার। ওকে। কিন্তু মজার বিষয় কি জানেন, এখানে আর দ্যাট এর কোনো প্রয়োজন নাই। আই নো হু হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন করাচি পোর্ট, হয়ে গেল, শেষ। আবার আমি যদি বলি আমি জানি যে ইন্ডিয়া কিসের উপরে হামলা করছে, এই কিসের উপরে হামলা করছে বলতে গেলে করাচি পোর্ট বাদ, এখানে দ্যাটের জায়গায় কি আসবে? যে হোয়াট। আই নো হোয়াট ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড এ ড্রোন অ্যাটাক অন। এই যে তাহলে এখানে কি হয়ে গেল? এই হোয়াট দিয়ে একটা নাউন ক্লজ সৃষ্টি করলেন। এইভাবে আপনি অনেক ধরনের ক্লজ মার্কার দিয়ে, ঠিক আছে, আহ, আপনি কি করতে পারেন যে নাউন ক্লজ বানাতে পারেন। ঠিক আছে, বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা। আচ্ছা, তো দিস ইজ হাউ আপনি অনেকভাবে নাউন ক্লজ বানাতে পারেন, এর আসলে কোনো শেষ নাই। তবে নাউন ক্লজের একটা বড় ঝামেলা আছে, সেটা কোথায় আমরা একটু দেখে আসেন। ধরেন আমি একটা বাক্য লিখলাম, কি বাক্য লিখলাম? যে আমি মনে করেন বাক্য লিখলাম যে পাকিস্তান, পাকিস্তান, ঠিক আছে, পাকিস্তান কি করতেছে? পাকিস্তান হচ্ছে, পাকিস্তান launched an ground to air, পাকিস্তান launched এ এন হবে না তো, এখানে একটা এ হবে, তাই না? এ গ্রাউন্ড টু এয়ার অ্যাটাক, ঠিক আছে, অন জম্মু কাশ্মীর লিখলাম। মনে করে যে পাকিস্তান কি করছে, ভূমি থেকে এয়ারে একটা অ্যাটাক চালাইছে। ঠিক আছে, গ্রাউন্ড টু এয়ার না বলে গ্রাউন্ড টু গ্রাউন্ড অ্যাটাক বলতে পারি, ঠিক আছে, কিংবা সারফেস টু গ্রাউন্ড বলতে পারি, মনে করেন। হ্যাঁ, মানে বিমান থেকে ভূমিতে তারা একটা হামলা করছে, মনে করেন সারফেস টু গ্রাউন্ড। পা আমি লিখলাম, ঠিক আছে। এখন আমি মনে করেন বললাম, এখন একটা জিনিস দেখেন, আমি বললাম তুমি কি এটা জানো যে পাকিস্তান জম্মু কাশ্মীরের উপরে সারফেস টু গ্রাউন্ড অ্যাটাক দিছে? আপনি বললেন হ্যাঁ, আই নো দ্য নিউজ, আই নো দ্য নিউজ, আমি নিউজটা জানি। আবার আপনি এটাও বলতে পারতেন যে আই নো ইট। এখন দেখেন ঝামেলাটা কোথায় হচ্ছে, আপনি চাইলে এখানে যদি নিউজ বুঝাতে চান এভাবে লিখতে পারেন যে আই নো দ্যাট পাকিস্তান লঞ্চড এ সারফেস টু গ্রাউন্ড, পাকিস্তান লঞ্চ এ সারফেস টু গ্রাউন্ড অ্যাটাক অন জম্মু কাশ্মীর। আমি লিখলাম আমি জানি যে পাকিস্তান এটা করছে। এই নিউজ ওয়ার্ডটাই ছিল অবজেক্ট, নিউজটা কোনটা? এই নিউজটা।
তাই দ্যাট দিয়ে বসায় দিলাম। এখন আপনি কিন্তু এটা যদি বলেন আই নো ইট, ইটের জায়গায় বসছে এটাও রাইট, নিউজের জায়গায় বসছে এটাও রাইট, কোনো সমস্যা কিন্তু নাই। কিন্তু এই জিনিসটা আর একভাবে লেখা যায় চাইলে, কিরকম করে জানেন? এই পুরা জিনিসটা সেম থাকবে, কিন্তু এই দ্যাটের আগে আই নো দা নিউজ এই ওয়ার্ডটাও থাকবে, এটা কিন্তু বাদ যাবে না। আই নো দ্য নিউজ দ্যাট পাকিস্তান লঞ্চড এ সারফেস টু গ্রাউন্ড অ্যাটাক অন জম্মু কাশ্মীর। তো অনেক লোকে যে ভুলটা করে সেটা হচ্ছে তারা ভাবে যে এখানে নিউজকে মডিফাই করা হয়েছে দ্যাট যুক্ত নাউন ক্লজ দিয়ে, সরি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা একটা নাউন ক্লজ। এই জিনিসটাকে আপনি যদি সহজভাবে বুঝতে চান, কিভাবে বুঝবেন? এই দেখেন আমি লিখতেছি, দ্য নিউজ, মনে করেন লিখলাম দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড সার্কুলেটেড ইজ নোন টু মি, এটা একটা বাক্য লিখলাম। আরেকটা লিখলাম দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড গট এ প্লাস ইজ নোন টু মি। এখন দেখেন মোটা দাগে আমি যদি বলি এই দুই বাক্যের ক্ষেত্রেই ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা কি বলেন তো বুদ্ধি করে? হ্যালো, The news known to me. দ্য নিউজ ইজ নোন টু মি। Is known to me. এখন ধরেন আপনি কনফিউশনে পড়ে গেলেন যে কিরে, এখানে তো সুমন ভাই আমাদের পড়াইছে যে দ্যাট দিয়ে ভাই নিউজটাকে মডিফাই করতেছে, সো এখানে মনে হয় দ্যাট মাই ফ্রেন্ড সার্কুলেটেড, এটা মনে হয় অ্যাডজেক্টিভ ক্লজ বা এটা মনে হয় নাউন ক্লজ। আপনি কনফিউশনে পড়তে পারেন। সো প্রশ্ন দেখে কিন্তু কনফিউজড হওয়া যাবে না, আপনাকে বুঝতে হবে যে এখানে উনি আসলে কাকে মডিফাই করতে চেয়েছে। কারণটা কি? কারণটা হলো দেখে মনে হতে পারে দুটোই অ্যাডজেক্টিভ ক্লজ, কিন্তু না, এখানে বাবা, ও বাবা, যাও, কোথায় ছিল? বাবা, ও বাবা, তুমি যদি খুলতে টুলতে নিয়ে খেলো, তুমি কি বলো? যাও খেলো না। তাহলে দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড গট এ প্লাস আর একটা দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড সার্কুলেটেড। এখন আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এখানে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে কোনটা নাউন ক্লজ। এখন একটা সিম্পল জিনিস আপনাকে আমি বলি, আমরা যদি এই দুইটা সেন্টেন্সকে নিয়ে একটু ডিপলি থিঙ্ক করি, আমরা ইজিলি বুঝতে পারবো একটু চিন্তা করলেই যে কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ আর কোনটা নাউন ক্লজ। এখন একটা ক্লজ কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ হয় সেটা আপনাকে বুঝতে হবে। আপনি যখন বাক্যের কোনো একটা পার্টকে মডিফাই করতে চান, ওই পার্টটাকে দিয়ে আপনি আর একটা বাক্য লিখেন, তারপর ওইখান থেকে কেটে এনে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করেন। কিরকম? ধরেন ধরেন আপনার কাছে একটা বাক্য আছে যেটা কি, দ্য নিউজ ইজ নোন টু মি। এখন আপনি চাচ্ছেন এই নিউজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে মডিফাই করতে, তাহলে কি করতে হবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, হ্যাঁ বাবা 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 বাবা, হ্যাঁ বাবা। আপনাকে কি করতে হবে? ওই ওই পড়বে পড়বে পড়বে। আপনাকে কি করতে হবে? আপনাকে, আপনি যদি বলেন যে নিউজের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন, আপনার কাজ কি? নিউজ দিয়ে একটা বাক্য লিখতে হবে। আপনি মনে করেন লিখলেন যে মাই ফ্রেন্ড সার্কুলেটেড দ্য নিউজ, এই যে হয়ে গেল। তাহলে আপনি কি করলেন? মাই ফ্রেন্ড সার্কুলেটেড দ্য নিউজ। এইবার দ্য নিউজ কেটে আপনি মনে করেন দ্যাট বসাইলেন, এরপরে মাই ফ্রেন্ড সার্কুলেটেডটা বসাই দিলেন। তার মানে কি? তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করলেন। কারণ কি? এই ক্লজের মধ্যে এই নিউজ ওয়ার্ডটা ছিল, যেটা কেটে আপনি দ্যাটটা এনেছেন, যে মাই ফ্রেন্ড সার্কুলেটেড দ্য নিউজ, এখানে নিউজ কেটে আমি দ্যাট বসাইলাম, তারপরে মাই ফ্রেন্ড সার্কুলেটেড বসলো। তার মানে ইট ইজ অবভিয়াস যে এখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু দেখেন কিন্তু দেখেন এইখানে যে লিখলেন দ্যাট মাই ফ্রেন্ড গট এ প্লাস, এইটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ না। কেন অ্যাডজেক্টিভ ক্লজ না? কারণ মাই ফ্রেন্ড গট এ প্লাস এইটাই ছিল দ্য নিউজ, এইটাই ছিল দ্য নিউজ। এই মাই ফ্রেন্ড গট এ প্লাস এখানে কিন্তু কোথাও দা নিউজ ওয়ার্ডটা নাই, যেটা কাইটে আপনি দ্যাটটা আনবেন। এখানে নিউজটাই হচ্ছে গিয়ে যে আমার বন্ধু এ প্লাস পাইছে। সো এটা কিন্তু অবভিয়াসলি অ্যাডজেক্টিভ ক্লজ না, এটা খুব অবভিয়াসলি কি হবে? একটা নাউন ক্লজ হবে। সো দিস ইজ দ্য ডিফিনিটিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। দ্যাট দিয়ে শুরু হলেই
চোখ বন্ধ করে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ বা নাউন ক্লজ বলবেন না। আপনাকে এটা বুঝতে হবে যে এইটা কার সাথে কানেক্টেড। ঠিক আছে, তো ঠান্ডা মাথায় কিন্তু বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। এখন তাহলে আমরা যদি উপরের বাক্যে যাই, হ্যাঁ আমরা যদি উপরের বাক্যে যাই, এই যে এই বাক্যটার দিকে তাকাই, এই যে বাক্যটা আমি কপি করে নিয়ে আসলাম, দেখি তো আমরা বুঝতে পারি কিনা। আমি যদি বলি যে আই নো দ্য নিউজ দ্যাট পাকিস্তান লঞ্চড এ সারফেস টু গ্রাউন্ড অ্যাটাক অন জম্মু কাশ্মীর। এখন আপনাকে বলছে যে দ্যাট থেকে শুরু করে কাশ্মীর, এটা কি ক্লজ? নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? এখন যদি আপনি বলেন যে ভাই এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, এটা নিউজকে মডিফাই করতেছে, তাহলে আপনাকে একটা বাক্য লিখে দেখাতে হবে পাকিস্তান লঞ্চড এ সারফেস টু গ্রাউন্ড অ্যাটাক অন জম্মু কাশ্মীর, এইখানে কোথাও এই নিউজ ওয়ার্ডটা রাখা যায় কিনা। দেখেন, আপনি যদি বলেন যে কোথাও এই নিউজ ওয়ার্ডটা রাখা যায়, পসিবল না। বরঞ্চ এটাই হচ্ছে কি দা নিউজ, এটাই হলো খবরটা। কিন্তু আমি যদি বাক্য এরকম করে লিখতাম যে আই নো দা নিউজ, ঠিক আছে, আই নো দা নিউজ, ঠিক আছে, দ্যাট 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 ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া স্প্রেড, এই ক্ষেত্রে কিন্তু এটা আবার অ্যাডজেক্টিভ ক্লজ। কারণটা কি, এখানে একটা ও তো একা, ওর সাথে কেউ নাই কেন? এই উর্মি, বৌদি। তাহলে এখানে বাক্যটা ছিল এরকম যে ইন্ডিয়ান, সরি আমি একটু ভুলে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে ফেলছি। আমরা এখানে বাক্যটা ছিল কিরকম, ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়া স্প্রেড দ্য নিউজ, তারাই নিউজটা ছড়াইছে। এখান থেকে আমি বলতে পারি যে নিউজ কেটে আমি দ্যাট বসাইয়া তারপর বাকি পার্টটা বসাইছি, এই ক্ষেত্রে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। সো দেয়ার ইজ সাটল ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ। আমরা কি এটা ধরতে পারলাম নাকি পারলাম না? পারছি দাদা। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, যে দাদা অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, অ্যাডভার্ব ক্লজ ও বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, সো উই ক্যান রিডিউস দেম। এখন প্রশ্ন হলো নাউন ক্লজ কি বাক্যের ইন্টিগ্রাল পার্ট নাকি না, বলেন তো বুদ্ধি করে। ইন্টিগ্রাল পার্ট। এখন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি দেখেন, একটু দাঁড়ান, এখন আপনি যদি দেখেন যে ভাই ও তো বাক্যের একদম সাবজেক্ট হিসেবে কাজ করে, অবজেক্ট হিসেবে কাজ করে, তাহলে ইন্টিগ্রাল পার্ট। ঠিক আছে, আবার সাবজেক্ট ছাড়াও তো বাক্য লিখতে পারে উজ্জ্ব রেখে, তাহলে আবার ইন্টিগ্রাল পার্ট নাও বলতে পারেন। তার মানে নাউন ক্লজ মাঝে মাঝে মনে হয় না রিডাকশন করা যায় না, আবার নাউন ক্লজ সাধারণত অনেক সময় মনে করা হয় রিডাকশন করা যায়। তবে রিডাকশন করবেন কি করবেন না ওইটাও আপনার চয়েস, ঠিক আছে, কারণ নাউন ক্লজ রিডাকশন করার আসলে কোনো স্পেসিফিক নিয়ম হয় না। ঠিক আছে, ওকে ওকে। নাউন অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ রিডাকশনের যে নিয়ম, নাউন ক্লজ রিডাকশনের কোনো কি বলে যে কোনো নাই, নিয়ম কানুন নাই। বাবা, ও ঘামতেছে, কাপড় দাও। হ্যাঁ, I know the news that বাহ, যাও খেলো গা। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ দাদা দাদা বুঝছি। কাইন্ডলি আরেকবার একটু আমার একটা বিষয় বলবেন? বুঝি নাই, জোরে বলুন ভাই। বলছি কাইন্ডলি আমার একটা বিষয় বলবেন আবার? বুঝিনি আমি তো বুঝি নাই, জোরে বলেন ভাই। দাদা। আমি হচ্ছে আপনার ওই নাউন ক্লজ আর অ্যাডজেক্টিভ ক্লজটা একটু মানে বুঝতে অসুবিধা হচ্ছে আর কি। এটা একটু কাইন্ডলি তাহলে আবার ভিডিওটিকে রিভিউ করেন, আমি যখন আপলোড করবো আর একবার দেখেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, প্রায় আধা ঘন্টা ওকে, বললাম তো, 10-15 মিনিট পাক করে বললাম তো, এখন বলতে গেলে আবার 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ওকে, কথাটা একই আচ্ছা, থাকবে, আপনি আরেকবার একটু দেখবেন। বাট সামারিটা আচ্ছা, হচ্ছে নাউন ক্লজ, সরি, অ্যাডজেক্টিভ ক্লজ বাক্যের কোন একটা পার্টকে মডিফাই করে, যাকে মডিফাই করে ওইটা দিয়ে একটা বাক্য লিখতে হয়, সেখান থেকে ওই ওয়ার্ডটা কেটে আমি ক্লজ মার্কার বসিয়ে নাউন ক্লজ হিসেবে ইউজ করি। এই কারণে আপনি যখন কনফিউশনে পড়ে যাবেন যে এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ, তখন আপনি দেখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজ হলে ওর মধ্যে ওই ওয়ার্ডটা আছে কিনা যাকে সে মডিফাই করতেছে। ঠিক আছে, মডিফাই যদি জি করতে দাদা পারে ওয়ার্ডটা থাকে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ।
না থাকতে পারলে সেখানে যদি তাহলে নাউন ক্লজ হয়ে যাবে। কিরকম করে? এই যে দেখেন, উপরে দুইটা বাক্যকে আমরা দেখাই, দেখেন বলছে দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড সার্কুলেটেড ইজ নোন টু মি। আর 2 নাম্বারটা কি? দ্য নিউজ দ্যাট মাই ফ্রেন্ড গট এ প্লাস ইজ নোন টু মি। এখন আপনি ধরেন কনফিউশন আছে, এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ নাকি নাউন ক্লজ, দ্যাট মাই ফ্রেন্ড সার্কুলেটেড। এখন এই বাক্যটা কি ছিল? মাই ফ্রেন্ড সার্কুলেটেড দ্য নিউজ। নিউজ কেটে আমি দ্যাট বসাইলাম, বাকি পার্টটা বসাইলাম। তার মানে কি এই ক্লজটার মধ্যে নিউজ ওয়ার্ডটা ছিল, যা কেটে আমি দ্যাট এনেছি, সো এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কিন্তু মাই ফ্রেন্ড গট এ প্লাস, এখানে কিন্তু কোথাও নিউজ ওয়ার্ডটা নাই, বরঞ্চ এটাই হলো নিউজটা যে আমার বন্ধু এ প্লাস পাইছে। সো এখানে কিন্তু এমন না যে মাই ফ্রেন্ড গট এ প্লাস ওইখানে কোথাও নিউজ ওয়ার্ডটা আছে কাইটা আপনি দ্যাট আনছেন, তা কিন্তু না। এখানে এই নিউজটাই হচ্ছে এটা। তো এই জন্য এটা হচ্ছে গিয়ে নাউন ক্লজ। বুঝতে পারছেন কি বললাম? জি দাদা, থ্যাংক ইউ। সো দিস ইজ দ্য, ভিডিওটা একবার রিভিউ করে নিয়েন, তা বুঝতে পারবেন, ঠিক আছে? সো ওকে ওকে। নাউন ক্লজ নিয়ে মূল আলোচনাটা এইটুকুই, কিন্তু এই নাউন ক্লজকে আবার আসলে অনেক ভাবে ব্যবহার করা হয়। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট ইউজেস অফ নাউন ক্লজ। যেমন ধরেন আপনাকে আমি দেখাই, একটু ওয়েট করেন, জল খেয়ে নি দাঁড়ান। যেমন ধরেন আমি বললাম কি, আমি বললাম যে, আমি কি বললাম যে ধরেন উদাহরণস্বরূপ বলি কিরকম কিরকম, এই মনে করেন the escalation of Indo-Pak crisis can destabilize the escalation of Indo-Pak crisis can of the হবে এখানে একটা মনে হয় of the Indo-Pak crisis can destabilize the regional peace, আঞ্চলিক শান্তিকে ডিস্টেবিলাইজ করতে পারে। এই কথাটা কে বলছে? আমি মনে করেন বললাম, আমি যখন বললাম যে আপনার কি বলে ইউএন জেনারেল সেক্রেটারি সেইস ইট, হয়ে গেল, ঠিক আছে? এটা বড় হাতের হবে। এখন ধরেন আপনি ইটের জায়গাতে মনে করেন বাক্যটাকে কি বলতে পারেন যে ভাই আমি এখানে দ্যাট দিয়ে বাকি পার্টটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দিব, দ্যাট দ্য এসকেলেশন অফ ব্লা 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 ব্লা, এটা যেটা আপনি এতক্ষণ ধরে কি বলে শিখছেন, ঠিক আছে? তা আপনি ধরেন এটা বসাইছেন, এখন আপনি তো এটাও শিখছেন যে এখান থেকে দ্যাটটা বাদ দেওয়া যায়, আপনি এটা বাদ দিয়ে লিখলেন, এতেও কোনো সমস্যা নেই, লিখতে পারেন। আপনি যদি বলেন ভাই আমি এখানে একটা এম ড্যাশ ইউজ করবো দ্যাট দেওয়ার আগে, কোনো সমস্যা কি আছে? না, কোনো সমস্যা নাই। দিস ইজ অলসো রাইট, কারণ আপনি আপনার প্রয়োজন মাফিক এটাকে ইউজ করতেই পারেন, এখানে আমাদের কোনো প্রবলেম নাই। আপনি যদি বলেন যে আমি দ্যাটটা দিব না, শুধু এম ড্যাশটাকে ইউজ করবো, এটা কি রাইট? হ্যাঁ, এটাও কিন্তু রাইট, কোনো সমস্যা নাই।
আপনি যদি বলেন, বাবা কি বাবা আমার দিস, আচ্ছা, আপনি যদি বলেন যে আমি এবার ইনভার্টেড কমার একটা খেলা দেখাবো, কিরকম? এই দেখেন, কমা দিয়ে, ইনভার্টেড কমা দিয়ে, ফুল স্টপ দিয়ে, তারপর আবার ইনভার্টেড কমা। আই মিন আমার কাছে, আই মিন ডিরেক্ট নারেশন আপনি ইউজ করলেন, ঠিক আছে? এইভাবে আপনি ইউজ করতে পারেন। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই লেখাটাকে আরো সুন্দর করে লিখতে পারেন। কিরকম করে লিখতে পারেন দেখেন, আপনি লিখতে পারেন এইভাবে, the escalation of the Indo-Pak crisis can regional peace। এরপর এম ড্যাশ দিয়ে বললেন ইউএন জেনারেল সেক্রেটারি সেইস। লিখতে পারেন কিন্তু আপনি, কোনো সমস্যা নেই। এটাও খুবই মানে কি বলে, খুব সুন্দর প্রেজেন্টেশন। আবার দেখবেন পত্রপত্রিকায় সেইসটাকে পড়ে না লিখে আগে নিয়ে যায় যে সেইস ইউএন জেনারেল সেক্রেটারি, এইভাবেও কিন্তু আপনি বলতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আবার আপনি যদি বলেন যে না ভাই আমি বাক্যটাকে এইভাবে লিখবো, আপনি যদি বলেন যে এটাকে আপনি ইনভার্টেড কমার মধ্যে রাখবেন, কোনো সমস্যা নাই, রাখেন, ঠিক আছে? ইনভার্টেড কমার মধ্যে রাখলেন, সেক্ষেত্রে আপনি একটা কমা দিয়ে পরে আলাদা করে দিবেন, হয়ে গেল। সেক্ষেত্রে আপনি কমা দিয়ে আলাদা করে দিবেন, হয়ে গেল। রাইট। সো এইখানে একটু কমার বিষয়গুলো দেখেন, কোথায় কোথায় প্লেসমেন্ট কিভাবে করতে হয় দেখেন ভালো করে, ঠিক আছে? সো এই যে জিনিসগুলো দেখলেন পত্র পত্রিকাতে, এই সবগুলা নিয়মই মোটামুটি কি বলে যে অ্যাপ্লাই করা হয়। এখন কোনো নিয়ম নাই যে এখানে এটা অ্যাপ্লাই করা হয় না। বুঝতে পারলাম কি ব্যাপারটা আমরা? জি দাদা। দিস ইজ দ্য কি নিব, গিল বাড়িতে খুলছে কেন, কেটে খুলছে এগুলো? কে খুলছে এগুলো? তাহলে বিভিন্ন উপায়ে দিন শেষে এগুলাকে আপনি ডিরেক্ট নারেশন, তারপর কি বলে ইনডিরেক্ট নারেশন, ঠিক আছে? ইউ ক্যান টক অ্যাবাউট মেনি ডিফারেন্ট আইটেম। যেইভাবে আপনি ডিফাইন করেন না কেন, দে অল আর সামহাউ দ্য পার্ট অফ কি বলে যে এই নাউন ক্লজ। তারা কোনো না কোনো ভাবে এগুলা সবই হচ্ছে নাউন ক্লজেরই কাজ, ঠিক আছে? ওকে, সো আপনি ডিরেক্ট নারেশন, তারপরে ইনডিরেক্ট নারেশন যাই দেখতেছেন, এগুলো সবই হচ্ছে নাউন ক্লজের সাথে গিয়েই কানেক্টেড। ইভেন একটা মজার বিষয় বলি, আপনি যে আপনি যে পড়ছেন কি বলে এমবেডেড কোশ্চেন পড়ছেন, ওই এমবেডেড কোশ্চেনটাও কিন্তু ওই তুই ঘুমা মা, মা পেলে মাকে দেখা দেখছ, হ্যাঁ, তো মা, চিতু বলো মা। তো কি বললাম যে আমি আমার জুতো ছুঁই ফেসবুকে দিয়েছি, দেখেন লিখছে এটা পরে পিচ ঢালা রাস্তায় হাঁটবেন কি হবে, পিছলে যাবো না। ওটা খোলা যায় তো, ওই কি বলে তোমার এই স্পাইক গুলা খোলা। আমার সাদা কেটস অনেক প্রিয়, অনেক ভয়ানক। ওটা নষ্ট হয়ে গেছে। তো কি যেন আমি যেন কি বলতেছিলাম বলুন তো একটু আমাকে। দাদা এমবেডেড কোয়েশনের ব্যাপারে বলতেছিলাম, জিজ্ঞেস হ্যালো, করা যায় কি আমি যেন ওখানে। কি বলতেছিলাম? এমবেডেড কোয়েশনের ব্যাপারে বলছিলেন। হ্যাঁ, এমবেডেড কোশ্চেনও কিন্তু নাউন ক্লজের ইউজেস কিরকম, এই দেখেন। আমি মনে করেন বললাম, হ্যাঁ আমি কেন বললাম যে আমি মনে করেন বললাম আমি এমবেডেড, দেখি যে এমবেডেড কোশ্চেনের বিষয়টা কি নাউন ক্লজ দিয়ে সমাধান। আমি ধরেন বললাম যে আই নো ইট, আমি এটা জানি,
আমি কি জানি? আমি জানি যেটা, সেটা হচ্ছে যে সুমন লাভস বিরিয়ানি। সুমন বিরিয়ানি অনেক পছন্দ করে। তাহলে এখন বললাম কি, ইট দ্বারা বোঝাচ্ছে যে সুমন লাভস বিরিয়ানি, তাহলে কি লিখবো? I know that সুমন লাভস বিরিয়ানি। আমি জানি যে সুমন ভাই বিরিয়ানি পছন্দ করে। আমি যদি বলি আমি জানি সুমন ভাই কি পছন্দ করে, তাহলে বিরিয়ানি বাদ দিয়ে এখানে আনতে হবে হোয়াট। I know what সুমন লাভস। এই যে এমবেডেড কোশ্চেন, দেখে মনে হচ্ছে প্রশ্ন, ক্লজ মার্কার আছে, কিন্তু এটা কিন্তু প্রশ্ন না। মনে পড়ছে এবার বিষয়টা? দেখেন তো। হ্যালো, হ্যাঁ দাদা। মনে পড়ার কথা আরেকটু ক্লিয়ার করে দেখেন। আমি যদি বলতাম যে ইউ ডু নট নো হু এম আই, তুমি জানো না যে আমি কে, এই বাক্যে ভুলটা কি বলেন তো বুদ্ধি করে? হু হ্যালো, আই এম হবে মনে হু আই এম। হু আই এম হবে। আপনি কিন্তু শিখছেন যে এমবেডেড প্রশ্ন, সো এটা হু কাইটা আই এম লিখতে হবে, আপনি কিন্তু পড়ছেন, কিন্তু এটা কেন এমন হইলো? কারণটা হলো বাক্যটা ছিল প্রথমে ইউ ডু নট নো, তুমি এটা জানো না, তুমি এটা জানো না। ইউ ডু নট নো ইট, তুমি এটা জানো না। এই ইটের জায়গাতে কি আছে? নাউন ক্লোজ। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখন ভালো করে বুঝতে হবে, এখানে আই হলো সাবজেক্ট, এই স্টুডেন্ট হলো অবজেক্ট, আর এই স্টুডেন্টটা কিন্তু আইকেই বুঝাচ্ছে। ঠিক না কথাটা আমার? হ্যাঁ, জি 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 দাদা। এই এটা আইকেই বোঝাচ্ছে। এখন আমি মনে করেন বললাম যে তুমি জানো না এটা, ইউ ডু নট নো দ্যাট আই অ্যাম এ স্টুডেন্ট, তুমি জানো না যে আমি একজন ছাত্র। এখন যদি আমি যদি বলি তুমি জানো না আমি কে, এই আমি কে বলতে গেলে, কে বলতে গেলে কিন্তু স্টুডেন্ট বাদ দিছি, তাহলে এই স্টুডেন্ট বোঝাচ্ছে কি? আমাকে বোঝাচ্ছে। তাহলে এই যে ইউ ডু নট নো হু আই অ্যাম, তার মানে মূলত এটা নাউন ক্লজ হিসেবে ব্যবহার করা হয়েছে। ঘটনাটা হচ্ছে নাউন ক্লজে দ্যাট ছাড়া অন্য কোনো ক্লজ মার্কার বসালেই এটা একটা প্রশ্ন প্রশ্ন ভাব দেখায়। এই জন্য প্রশ্ন প্রশ্ন ভাব থাকলেও সে সরাসরি প্রশ্ন না, তাই এটাকে এমবেডেড কোশ্চেন বলা হয়। কারণ আপনি বলতে পারেন যে ভাই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমবেডেড কোশ্চেন এন্ড ডিরেক্ট কোশ্চেন? পার্থক্যটা কি? যে হু আই এম লিখলে কি বুঝায়, আর হু এম আই দিয়ে প্রশ্নবোধক সাইন দিলে আসলে কি বা বুঝায়? এখানে কিন্তু ব্যাপক বড় একটা পার্থক্য আছে। আমি যদি বলি হু এম আই, আমি কে, ভালো করে শুনেন আমি কোথায় জোর দিচ্ছি, আমি কে, আমি কে। আর যখন বলবো হু আই এম, ইউ ডো নট নো হু আই এম, তুমি জানো না আমি কে, এই কথার মধ্যে একটা উচ্চারণের পার্থক্য আছে। একটা হচ্ছে আমি কে, আমি কে, এটা অনেক বড় করে। আর এখানে বললাম তুমি জানো না আমি কে, এখানে কিন্তু বলতে পারবো না আমি কে, আমি বলছি আমি কে। সো দুইটার মধ্যে কিন্তু উচ্চারণে পার্থক্য আছে, সেই পার্থক্যটাও কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তবে এগুলো যদিও আমাদের রিটেনের জন্য দরকারি না, আমাদের এগুলো হচ্ছে আপনি যদি একটু গ্রামারের লিঙ্গুইস্টিক প্যাটার্ন বুঝতে চান, সেক্ষেত্রে এগুলো খুব দরকারি। যেমন গ্রামারের একদম লিঙ্গুইস্টিক প্যাটার্ন যদি কিছু আমরা যাই, ধরে একটা বাক্য লিখলাম যে আই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো নর্মালি যে কোনো বাক্যের নিয়ম কি? নিয়মটা হচ্ছে আমরা সাধারণত যে কোনো একটা বাক্য যেটা আমাদের মুখের কথা বলার রেঞ্জের মধ্যে, কি রে পিস্তল লয়ে আমার স্কিল লিখে এবার ব ব ব, আমার মারতে পারো তুই ব, তুই পরে পিস্তল লয়ে খেলিস না। তো আমি যদি বলি যে আহ, আমি তোমাকে ভালোবাসি, তো এই বাংলা বাক্যের একটা ঝামেলা আছে, শুধু বাংলা না ইংলিশ বাক্যেও সেম ট্রেন্ড। সেটা হলো আমরা সমস্ত ওয়ার্ড একসঙ্গে বলে শেষ ওয়ার্ডটাকে হালকা করে সেপারেট করে দিই এবং ছেড়ে দিই। যেমন কি, আমি বলি না আমি তোমাকে ভালোবাসি, আমরা বলি আমি তোমাকে ভালোবাসি। মানে আমাদের টার্গেট থাকে শেষ ওয়ার্ডটাকে রিলিজ করা আলাদাভাবে, আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে? ইংলিশ বাক্যেও সেম এভাবে বলতে হয়, আই লাভ, মানে আই লাভটা একসঙ্গে বলবেন, ইউটা আলাদা হয়ে যাবে, লাস্ট ওয়ার্ডটা আলাদা হবে। আই লাভ ইউ, আপনি বলবেন না আই লাভ ইউ,
আপনি বলবেন আই লাভ ইউ, আপনি কখনই বলবেন না আই লাভ ইউ, এটা বলবেন না। আপনি এটাও বলবেন না আই লাভ ইউ, আপনি এটাও বলবেন না আই লাভ ইউ। আপনি টার্গেট রাখতে হয় ইংলিশে কি, পুরো বাক্যের সবকিছু একসঙ্গে বলে শুধু লাস্টের ওয়ার্ডটাকে আলাদা করে দেওয়া। আই লাভ ইউ। এই কারণে দেখবেন এই আই লাভটাকে একসাথে বলতে বলতে আই লাভ আই লাভ আই লাভ লাভ অনেক সময় আইটা শোনা যায় না। এই আমরা বলি না যে আমরা ইংলিশ ম্যানদের কথা শুনে বুঝিনের কারণটা হচ্ছে এটাই, যে ওরা বাক্যের একটা বড় পার্ট একসঙ্গে বলে ফেলে, লাস্ট ওয়ার্ডটাকে গিয়ে তারা আলাদা করে ছেড়ে দেয়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ জি দাদা, স্যার। জি বুঝতে পারছি। দাদা। এই ওরে নাও, ক্লাস নিচ্ছি, ক্লাস নেওয়ার সময় ওর সাথে আমি এঙ্গেজ করবো না কখনো। নাও, দ্রুত নাও, নেও, পড়ে যাবে কিন্তু আমার থেকে। তো এই হলো ঝামেলা। সো আই লাভ ইউ। এখন যখন এটা ক্লজ হয়ে যাবে, আমি লিখলাম আই লাভ ইউ, কমা দিয়ে বললাম বাট ইউ হেট মি। এইবার কিন্তু আই লাভ ইউটা আগের মতো উচ্চারণ হবে না। কারণ কি, এইখানে সর্বশেষ ওয়ার্ডটা হচ্ছে মি, সো মি ওয়ার্ডটা আলাদা উচ্চারণ হবে। তাহলে আমাকে নিয়ম মেনে চলতে হবে। এক্ষেত্রে আই লাভ ইউটা একসঙ্গে বলবো, আই লাভ ইউ, একটু থামলাম যেহেতু কমা, বাট ইউ হেট মি। এখানে মিটা আলাদা হয়ে যাবে, আই লাভ ইউ বাট ইউ হেট মি। সো এখানে এই মিট আলাদা হয়ে যাবে। সো এখানে যখন আই লাভ ইউটা একটা ক্লজ, তখন আমি আই লাভ ইউ যেভাবে উচ্চারণ করতেছি, আর যখন আই লাভ ইউ নিজে একটা কমপ্লিট সেন্টেন্স, তখন যেভাবে আই লাভ ইউ উচ্চারণ করতেছি, দুইটা কিন্তু আলাদা। খুবই সাটল, সূক্ষ্ম ডিফারেন্স। সো ব্যাপারটা কি বুঝতে পারছেন মোটামুটি? জি দাদা, বুঝতে পেরেছি। তো এই আমরা যে বলি না, বলতে গেলেও আপনাকে কিছু ধাঁচ মেনটেন করতে হবে, এটা হলো সেই ধাঁচ। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি তো তোতলা, আমার এখন কি হবে? আপনি তোতলা হইতে পারেন, ওতে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি লাভকে টাপ বলেন, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি খেয়াল করব যে আপনি ইউটা আলাদা বলতেছেন কিনা। কারণ ইংলিশম্যানদের ন্যাচারাল উচ্চারণে এই ইউটা আলাদা হয়। ওকে, সো এই জিনিসটা খেয়াল করতে হবে। সো আপনি তোতলা হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি ওই টোনে কথা বলতেছেন কিনা, এটাই হলো মূল কথা। এখন ধরেন আপনি একটা বড় বাক্য পড়তেছেন, তখন বড় বাক্য পড়তে গেলেও আমরা বলি যে ভাই একটু বুঝে শুনে পড়েন। কিরকম, ধরেন আপনি মনে করেন বললেন যে ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক, ঠিক আছে, হুইচ ওয়াজ লিড বাই 2 উইমেন। এখন দেখেন আমার এই বাক্যের মূল জিনিসটা কি। আহ, বাক্যের মূল কথা হলো ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক। এখন এই এয়ার স্ট্রাইকের একটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো হুইচ ওয়াজ লেড বাই 2 উইমেন। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝি যে স্ট্রাইকের একটা অংশ হচ্ছে পুরো কথাটা, কারণ সেটা স্ট্রাইককে মডিফাই করতেছে। সো আমি যদি এভাবে পড়ি, ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক হুইচ ওয়াজ লিড বাই 2 উইমেন, এরকম করে পড়লে কিন্তু হবে না। এখানে বুঝতে হবে যে কোনটুকু একসাথে পড়বো আর কোনটুকু আলাদা পড়বো। সো আমি বলবো ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক, একটু পজ থাকবে, কারণ বুঝতে পারবে যে এখানে একটু ব্রেক রেখে পরের পার্টটাতে আমি যাচ্ছি, পরের পার্টটা একসঙ্গে পড়তে হবে, হুইচ ওয়াজ লিড বাই 2 উইমেন। সো আপনি পড়বেন এইভাবে, ইন্ডিয়া হ্যাজ কন্ডাক্টেড অ্যান এয়ার স্ট্রাইক হুইচ ওয়াজ লিড বাই 2 উইমেন। কারণ কি, এই অংশটা একসাথে আসবে কেন, কারণ তারা একত্রিত হয়ে স্ট্রাইকের অ্যাডজেক্টিভ ক্লজের কাজ করতেছে। কিন্তু এখন যদি বাক্যটা এইভাবে আমার হতো যে অ্যান এয়ার স্ট্রাইক which was led by 2 women has claimed about 10 জন মনে হয় বলছিল, 10 lives। এইবার দেখেন, এইবার দেখেন, এবার দেখেন ঝামেলাটা কোথায় হলো। আপনার মূল ক্লজটা কিন্তু আর এক লগে নাই। এই যে দেখেন মূল ক্লজটা অ্যান এয়ার স্ট্রাইক হ্যাজ ক্লেইমড অ্যাবাউট 10 লাইফ। সো এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার ক্লজ কোথায়, আমার মেইন ক্লজ কোথায়, অ্যাডজেক্টিভ ক্লজ কোথায়। এই ক্ষেত্রে আমি পড়বো অন্যভাবে, আমি বলবো অ্যান এয়ার স্ট্রাইক which was led by 2 women has claimed about 10 lives। আমি কিন্তু পড়ি না যে অ্যান এয়ার স্ট্রাইক which was led by 2 women has conducted about 10 lives, না। এখানে আমাকে মাথায় রাখতে হবে অ্যান এয়ার স্ট্রাইক একটা পার্ট, which was led by 2 women একটা পার্ট, has claimed about 10 lives এটা আর একটা পার্ট। সো এটা তিনটা অংশে পড়তে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? জি স্যার।
So that is the end of adjective clause, adverb clause and noun clause. তাহলে বলেন, আপনাদের তো টাকা নিয়ে যে পড়ানো শুরু করছিলাম, যে ক্লজের একদম A to Z আমরা বুঝবো, আমরা কি মোটামুটি একটা থরো অ্যানালাইসিস পাইছি নাকি পাইনি বলেন? জি পাইছি দাদা দাদা। অবশ্যই পাইছি দাদা, অবশ্যই পাইছি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ক্লজ। যখন একজন ব্যক্তি ক্লজ পড়ে ফেলবে, তার কাছে গ্রামারের অনেক কিছুই ক্লিয়ার হবে। এবার আপনি দেখবেন যে আমার সাথে ক্লাস করে মজা পাবেন, কারণ এখন যে আমি টেন্স পড়াবো, ডিগ্রি অফ কম্প্যারিজন পড়াবো, পত্রিকা পড়াবো, আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে দেবো আমি একেবারে, যে আপনি যদি বলেন যে সুমন ভাই আমি এই বড় বাক্যটা বুঝি নাই, 90% পসিবিলিটি এটা ক্লজের মারপ্যাচ। কারণ বড় বাক্যের মূল স্ট্রাকচারাল যেই গঠন, সেটা মেইনলি আসেই ক্লজ আর ফ্রেজ থেকে। এছাড়াও আরো কিছু বিষয় আছে, সেগুলো আমাদের কমার্শিয়াল রাইটিং, পত্র পত্রিকা খুব একটা ইউজ হয় না, ওগুলো আমরা ইন মোস্ট অফ দ্য কেসেস আমরা সাহিত্য টাইত্যে দেখে থাকি। ঠিক আছে, সো ক্লজের উপর বিশ্বাস রাখেন, আপনি আপনার ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন, ক্লজ দেখবেন যে আপনাকে অনেক আগে নিয়ে যাবে। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য এন্ড অফ ক্লজ। আমরা নেক্সট ক্লাসে একটা কম্বাইন্ড ক্লাস দেখবো, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ, এগুলা একসাথে মিক্স করব। তারপরে আমরা হচ্ছে কি বলে, আমরা আপনার কি বলে এইগুলোকে দিয়ে বাক্য লিখবো, পত্র পত্রিকায় এর অ্যাপ্লিকেশন দেখবো। ইভেন ইফ আপনি যদি বলেন যে ভাই আমি আজকেই একটা ইনস্ট্যান্ট প্রমাণ চাই যে আসলেই অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, নাউন ক্লজ এগুলাই বাক্যকে কনস্টিটিউট করে কিনা, আপনাকে আমি এখনই পত্রিকা ওপেন করে দেখাইতে পারি। এই দেখেন, এগুলা এগুলা কি বলে, এগুলো অনেক বড় বড় বাক্য, ঠিক আছে, সরি বড় বড় টপিক, তাই না? দেখেন তো, আছে না? এখান থেকে আপনি যে কোনো টপিক বলেন দেখি। Why our industrial future depends on women. বলেছেন কি, হোয়াই আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ফিউচার ডিপেন্ডস অন উইমেন। ওকে, আচ্ছা, দেখেন এইখানে প্রথমটাই নাউন ক্লজের মারপ্যাচ এমবেডেড করছে। কারণ বাক্যটা যদি পিওরলি প্রশ্ন হতো, তাহলে বাক্যটা তো হোয়াই ডাজ আওয়ার ইন্ডাস্ট্রিয়াল ফিউচার ডিপেন্ড অন উইমেন, তাহলে উনি তো অক্সিলিয়ারি ভার্বটা আগে আনে নাই, আনছে? না। আনে নাই। সো দেখছেন, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের মারপ্যাচটাই আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমরা দেখি এখান নাউন থেকে ক্লজ। একটা মানে একটা কি বলে, যে একটা বাক্য নিব, বড় বাক্য, এবং সেটা ক্লজের মারপ্যাচ দিয়ে আপনার কি বলে যে সমাধান করা যায় কিনা আমরা এটা একটু দেখবো। তবে আনফরচুনেটলি এই আর্টিকেলটা খুব বেশি কি বলে যে বড় বাক্য দিয়ে লেখে নাই, কিন্তু আপনি যেগুলো যেগুলো পড়ছেন সেগুলো কিন্তু সবই আছে। কিরকম ভাবে আছে আমরা একটু দেখি, আসেন প্রথম থেকে। হ্যাঁ, দেখেন আপনি এই যে আমাদের যেমন ডেসপাইট শিখছেন, এই যে দেখেন ডেসপাইটের ব্যবহারটা কিন্তু এখানে আছে। এই যে এখানে কিন্তু দেখেন ডেসপাইটের ব্যবহারটা আছে। এখন এই বাক্যটা একদম মানে ফার্স্ট প্যারার, এই বাক্যটা যদি আমি টার্গেট করি, বাক্যটাকে আমি কপি করে নিয়ে আসি, দেখি চলেন পারি কিনা। কপি করে ধরেন এখান থেকে একদম প্রথম প্যারা থেকে দিলাম একটা বাক্য, বড় বাক্য দেখে নিলাম। ঠিক আছে, উফ, ডক ফাইল দেখতে পারতেছেন না আপনারা এখন? দাদা হ্যাঁ, দেখতে দেখা যায়। পাচ্ছেন? এই দেখেন বাক্যটা কিভাবে সৃষ্টি হয়েছে। এই দেখেন বাক্যটা প্রথমে ছিল অলদো, সরি আমি মনে করেন বললাম যে কি, যে বাংলাদেশ স্টিল ল্যাক্স পলিসিস, বাংলাদেশ এখনো তার পলিসিতে ঘাটতি আছে। যদিও কি হয়েছে, অলদো ইট হ্যাজ অ্যাচিভড সিগনিফিক্যান্ট প্রোগ্রেস, যদিও অনেক প্রোগ্রেস করছে। এখন আপনি তো জানেন যে এই ধরনের বাক্যের যেহেতু অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট ইট, বাংলাদেশকে বোঝাচ্ছে, তাহলে ইট কাটবো, হ্যাজ কাটবো। ইট হ্যাজ অ্যাচিভড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? অ্যাক্টিভ দাদা। অ্যাক্টিভ। তাহলে অ্যাক্টিভ হলে কি করব আমি? Achieving. আচ্ছা, অলদো অ্যাচিভিং। আচ্ছা, আমরা জানি রিডাকশন করার পরে আমরা চাইলে দো, অলদো, ইভেন দোর পরিবর্তে ইন ডেসপাইট বা ইন স্পাইট বসাতে পারি। আমি মনে করেন লিখলাম কি ডেসপাইট, হয়ে গেল। আমরা এখন এটাও জানি যে এই অংশে এসে আমি এই ডেসপাইট পার্টটাকে বাক্যের আগে নিয়ে বসাতে পারি। বাক্যের শুরুতে যদি বসাই দিই তাহলে কি করব,
এটাকে অবশ্যই কমা দিয়ে আমি আলাদা করব। ভাই দেখেন আমি যা যা পড়াইছি তা কমন পড়তেছে না বলেন তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, ইয়েস স্যার। জি কমন ইয়েস পড়তেছে। স্যার। আচ্ছা, এখন আমার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? বাংলাদেশ স্টিল ল্যাকস পলিসিস। বাক্যের ভার্ব হলো ল্যাক, সাবজেক্ট হলো বাংলাদেশ। কি ল্যাক করে, কিসের অভাব আছে? পলিসির অভাব আছে। বলি। এখন এই পলিসির জন্য আমি একটা ক্লজের চিন্তা ভাবনা করতেছি, ঠিক আছে? আমি যদি বলি যে দিস পলিসিস, ঠিক আছে, ফুললি সাপোর্ট উইমেন অ্যাক্রস ডাইভার্স ইন্ডাস্ট্রিজ। কোন পলিসি ল্যাক করে? যে পলিসিগুলো বাংলাদেশের মেয়েদেরকে সব জায়গাতে সাপোর্ট করবে, ঠিক আছে? এবং উনি আর একটা কি কথা বলতেছে মনে করেন, আমি বললাম যে দিস পলিসিস, হ্যাঁ, প্রমোট করবে কি? Their inclusion. ইনক্লুশন ইন দা লেবার ফোর্স। এই দেশ পলিসিস দুইবার আমি নিয়ে আসলাম আমার কথার সুবিধার্থে বা কাজের সুবিধার্থে। তাহলে খুব লজিক্যালি আমি কি করতে পারি? দেশ পলিসিস কেটে আমি লিখতে পারি যে দ্যাট ফুললি সাপোর্ট ব্লা 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 and that promote ব্লা ব্লা ব্লা। বুঝতে পারলাম না বুঝতে পারি নাই বলেন? বুঝছি দাদা। এখন যেহেতু দ্যাট আমার দুইবার আছে ভাই, আমার দ্যাট দুইবার লেখার দরকার নাই। তো আমি এখান থেকে পরের দ্যাটটা বাদ দিলাম, কারণ আগে একবার লিখলে তো আমার হচ্ছে। তাহলে কি হলো? দ্যাট ফুললি সাপোর্ট ব্লা 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 এন্ড প্রমোট ব্লা ব্লা ব্লা। বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? বুঝতে পারছি। গুড, ব্রিলিয়েন্ট। এখন আপনি যদি বলেন যে ভাই আপনি অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করবেন, যেহেতু দ্যাট ফুললি সাপোর্ট, তাহলে দ্যাট কেটে কি লিখবেন? ফুললি সাপোর্টিং। ফুললি সাপোর্টিং লিখলে ভুলটা কোথায় হবে বলেন তো বুদ্ধি করে? হ্যালো, সাপোর্টিং সেটা প্রমোটিং হবে। সেক্ষেত্রে Promoting প্রমোটিং হবে। করতে হবে, কারণ কি এন্ড দিয়ে আপনি পলিসির জন্য দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ আনছেন। সো ক্লজ করলে দুইটাই ক্লজ, ফ্রেজ করলে দুইটাই ফ্রেজ। তো ওরা রিডাকশন করে নাই, তাহলে কমন পড়ছে বলেন তো দেখি? হ্যাঁ দাদা। জি দাদা। তার মানে কি যা পড়ছি ওইটাই তো আমার কাছে লাগলো রে ভাই। আমরা এই জন্য বারবার বলি যে বিফোর ইউ স্টার্ট রিডিং নিউজ পেপার, ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ পার্টিসিপেট ইন মাই ক্লাস। এটা আমার ব্যবসার জন্য বলি, ঠিক আছে, কিন্তু এমন না শুধু আমার ব্যবসা করব বলেই বলি। ট্রুলি সেইং, ক্লজ পারলেই আপনার রিডিং এর অনেক কিছু ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার বাকিটা হলো অর্নামেন্টেশনাল বিষয়, ঠিক আছে, যে কিভাবে আপনি রাইটিং বা রিডিং এর আলংকারিক দিকগুলা শিখবেন, ওটা পরের বিষয়, ঠিক আছে? ফার্স্ট অফ অল বেসিক স্ট্রাকচার, নাও ইউ নো দ্য বেসিক স্ট্রাকচার। আপনি এখান থেকে যত বড় বাক্য নেন না কেন, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারি 90% ক্ষেত্রে এটা হবে ক্লজের প্যাচ, ফ্রেজের প্যাচ। কিছু কিছু ক্ষেত্রে আপনি দেখবেন ওয়ার্ডে কিছু ঝামেলা আছে, ঠিক আছে, ওগুলো আমাদের দেশে বেশি একটা ইউজ করা হয় না। ওকে, তাহলে আমি আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট সবাইকে, বাই বাই, নমস্কার।